সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনায় যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইল ওপর পথ পার হতেই হবে। পাহাড়ি পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপর রাতের বেলায় পথে বাঘ ভালুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতেই হবে। এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ সেখানেই বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকার কোনো অসুবিধা হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? আরে বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। আমি অবশ্য ওইসব ছেলে মানুষের কথা বিশ্বাস করি না, তবুও বলা তো যায় না। যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাৎ একটা গাঁয়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠিরের বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। আর তুমি? ও, আমি হাম যাচ্ছি। তুমি কি আজ রাতে এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন, তাহলে দুজনে একসাথে রাত কাটানো যাবে, ভালোই হলো। দুজন কেন সাহেব, 3 জন। 3 জন আবার কে? তুমি কি আমার আড্ডারির কথা বলছো? ওকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি তুমি কুঠির দারোয়ানের কথা ভাবছো? না, সে রাতে এখানে থাকে না। না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা আজ আমাদের রাতের সঙ্গী হতে পারেন। ওহো, হ্যাঁ শুনেছি বটে। তা সে রূপকথার একবারও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে কি আর এখানে রাত কাটাতে আসি? দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তাই ঠিক করেছি, কাল সকালে যাবার সময় তাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠিরের ভিতরে শুতে আসবে না। তবে এবেলা তাকে একবার দর্শন করে এলে কেমন হয়? তার আড্ডা কোথায়? হ্যাঁ, ওইখানে, মিনিট খানেকের পর। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠিরের পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ের একটা পাথরের ঢিপির উপর মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের, তার দেহের মাপ মানুষের মতনই বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, দুটো গোল গোল গাছের চোখ আগুনের মতো জ্বলছে। হা করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না, যেন কাঠকে খুদে আর কোনো অঙ্গই গড়া হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলাম, এই মূর্তি যদি সত্যি সত্যি রাতে কুঠিরের ভেতরে ঘুমাতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর
ভাঙবে কি? ধীরে ধীরে কুটিরের দিকে ফিরে এলুম। টেলর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, খুব তো মনে হয় খুব ঝড় বৃষ্টি আসছে। লোকবাদের হ্যাঁ সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিত ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর বেশি দেরি নাই। টেলরের নিমন্ত্রণ পেয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগেই ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত আমি কিছুই মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজার কড়া নিশ্চয়ই নড়ে উঠেছিল। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজে বেশ লজ্জিতই হলাম। আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, ঠিক এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে, কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি গিয়ে দরজা ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার সেই গান শুনতে পেলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুটিরের বারান্দার উপরে। Lagabardi ko sinin gantawari makawar Lagabardi ko sinin gantawari makawar Lagabardi ko sinin gantawari makawar। কুটিরের ভেতরের দরজায় ঘন ঘন আঘাত, আর ভেতর বাইরের বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, ঠিক এমন সময় শুনলাম, গুপ্ত গুপ্ত for God's sake, দরজা খোলো শিগগিরই। এ তো টেলরের গলা। উফ, বাঁচলাম। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। টেলর হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল, তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে একটা বন্দুক। টেলর, কি হয়েছে তোমার এত রাতে? গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের সামনে গিয়ে আমায় ডাকছিলে? না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন নাড়া দিচ্ছিল আর গানও গাইছিল। ওই যে শোনো শোনো। Lagabardi ko sinin gantawari makawar Lagabardi ko sinin gantawari makawar Lagabardi ko sinin gantawari makawar Lagabardi ko sinin gantawari makawar। আচমকায় আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আঁচড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম বারান্দার উপর কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে কে ওটা? ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ক্রমে গর্জে উঠল, সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। গুপ্ত গুপ্ত, জানালা বন্ধ করে দাও, জানালাগুলো বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাঁচি টেলর মনে করে বাঙালিরা কাপুরুষ। সেই ভয়েই নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম।
টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বলল, গুপ্ত, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আজ তোমার সঙ্গে তোমার বিছানাতে একসঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইল। लगवरुधिक सिनिन घंटावारी मकावार लगवरुधिक सिनिन घंटावारी मकावार लगवरुधिक सिनिन घंटावारी मकावार लगवरुधिक सिनिन घंटावारी मकावार। ক্রমে সকাল হলো, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ানো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। হ্যাঁ বলেন কর্তা। কে তুই? আমি ঠাকুরের পূজারি গো। ঠাকুর? কে ঠাকুর? আর যিনি এ শালবনে থাকেন। তা এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন গো। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলর ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে আমি সব কথা খুলে বললাম। টেলর তো শুনে খেপেই গেল। ঘুষি পাকিয়ে পুরোহিতের দিকে ছুটে যাওয়া মাত্রই সে এক লাফে বারান্দার রেলিং বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। রাস্কেলটাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। ও সারা রাত কি অশান্তিতেই না কেটেছে। যাক, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাদের কি উপায়? কুঠিরের দারোয়ান তো এলো না, দুলিবিয়ারাও মনে হয় এই দুর্যোগে আসবে না। আমরা যাব কেমন করে? আমাকে যেমন করে হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে আমি তোমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিত, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আর আমার আডালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র কতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে একা ফেলে রেখে আমাকে যেতে হবে। আডালি আডালি, আমার মালপত্রগুলো গুছিয়ে সব গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটাকে তুলে নিয়ে এসো। তুমি কি সত্যি সত্যি ওই পুতুল ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? অফকোর্স, আমার যেই কথা সেই কাজ। ওকে গুপ্ত, সরি তাহলে। টেক কেয়ার, গুড বাই। শেষ রাতে জল ধরে গেল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে, সেই সাঁওতাল পুরোহিতটা। কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? ধর্মর করেছে উঠে বসলো। লোকটার মুখের ভাব একটুও বদলালো না। সে শান্তস্বরেই বলল, হ্যাঁ বলেন কর্তা। এখানে কি করছিস? আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম গো। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি। টেলর ঠাকুর নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আসেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছোটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। অবাক হয়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লগলকে জিব্বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আরে আরে, ও কি? মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতে রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতেই পারলাম না। মূর্তির দিকে আর তাকাতে পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম।
কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্মহিত অবসর লইয়া বিলেতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভেতরে তাহার মোটর গাড়ি পাইয়া গিয়েছে। মোটরের উপর ও ভেতরে চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তার আর্দালি কোনো সন্ধানই পাইয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাতক বাঘেরও খোঁজ পাওয়া গিয়েছে। তাহলে ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, সেই রক্ত হচ্ছে হতবাকা টেলরের, এবং সেই সাঁওতাল পুরোহিতটা নিশ্চয়ই কোনো গতিক খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে সান্ত্বনা দিলাম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার করিতে আর কখনো রাত্রিবাস করব না। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।